হ্যাঁ, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে 6th সেঞ্চুরি বিসি এর এটা ইতিহাসে 6th সেঞ্চুরি বিসি বা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময়ে একাধিক পরিবর্তন ভারতে দেখা যাচ্ছে। তার মধ্যে সবথেকে প্রথম যে পরিবর্তনটা ঘটছে সেটা হচ্ছে তার প্রথম পরিবর্তন একটু আগে থেকে শুরু হয়েছে, খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকেই মোটামুটি হয়ে গেছে। সেটা হচ্ছে লোহার ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে দারুণ একটা পরিবর্তন আসে, যেটা কৃষি বিপ্লব বলা হচ্ছে। ফার্স্ট এগ্রিকালচারাল রেভলিউশন, অ্যাকচুয়ালি এর আগে এগ্রিকালচারাল রেভলিউশন নিওলিথিক পর্যায়ে ঘটেছিল। নতুন প্রস্তর যুগে স্টোনের হাতিয়ার, স্টোন যেগুলো আছে নিওলিথিক স্টোন, সেগুলোর উপরে বেস করে হয়েছিল। সেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছিল, কিন্তু এই সময়ের আগে পর্যন্ত আর কৃষি খুব একটা এগিয়ে ছিল না। হঠাৎ করে কৃষিতে একটা দারুণ পরিবর্তন আসছে। এই পরিবর্তনের কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে নতুন একটা ধাতুর ব্যবহার, লোহার ব্যবহার। অ্যাকচুয়ালি পরবর্তী বৈদিক যুগের শুরুতে ভারতে মোটামুটি শুরু হয়েছিল, পরবর্তী বৈদিক যুগের শুরুতে। এই সময় থেকে ধীরে ধীরে যা বাড়তে কৃষি লোহার ব্যবহারটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ফসল হতে থাকছে। লোহার লাঙল, লোহার কাস্তে, লোহার বিভিন্ন রকমের যন্ত্রের ব্যবহারের ফলে। আর এই লোহার ব্যবহারের ফলে যখন শস্য যখন অনেক বাড়ছে, উৎপাদন যখন অনেক বাড়ছে, তখন এক একটা জনগোষ্ঠী বা এক একটা জনপদের যে মানুষের যে আহরণ করা খাবার, সেটা পূরণ হয়েও এক্সেস থেকে যাচ্ছে। এই এক্সেস করা খাবারগুলো কি করবে? প্রথমে তো স্টোর করতো, কিন্তু স্টোর করেও শেষ হচ্ছে না, তার থেকেও বেশি হচ্ছে। ফলে এই স্টোরকৃত যে খাবারগুলো সেগুলোকে অন্য জায়গায় রপ্তানি করতে হবে, মানে শস্যগুলো। এর ফলে কৃষি বিপ্লবের হাত ধরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে দেখা যাচ্ছে বাণিজ্যিক পরিবর্তন, বাণিজ্যের একটা বিপ্লব আসছে, পরিবর্তন আসছে। ফলে মানুষজন এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছে, কারণ বাণিজ্য শুধু পণ্য পাঠালে হবে না, মানুষকেও যেতে হবে নদীপথে, জলপথে, বিভিন্ন জায়গায়। ফলে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একদিকে বাণিজ্যের পরিবর্তন আসছে, কৃষি পরিবর্তন আসছে, আর কৃষি পরিবর্তনের ফলে বাণিজ্যেরও পরিবর্তন আসছে, নতুন করে বাণিজ্য হচ্ছে। এর আগে বৈদিক আর্যদের মধ্যে বাণিজ্য সংক্রান্ত নিয়মবিধি সেরকম কিছু ছিল না, বা সে ব্যাপারে ওদের অনাগ্রহী ছিল। এরা লোকাল যা উৎপাদন হবে সেটার উপর ভিত্তি করে চলবে এরকম সমাজ, তা কিন্তু আর থাকছে না। ফলে নতুন এলাকায় যখনই মানুষ যাচ্ছে, নতুন এলাকার মানুষের সঙ্গে মিক্সড হয়ে যাওয়ার ফলে ওই যে বৈদিক, একটু আগে বলেছিলাম বৈদিক সিস্টেমটা কিছুটা কনজারভেটিভ, একটা গোত্রের মধ্যে মানুষ অন্য গোত্রের মধ্যে যাবে না একান্ত দখলদারি না হলে। কিন্তু এখন তো মানুষ অন্য গোত্রের মধ্যে যেতে হচ্ছে, তার সঙ্গে একসঙ্গে বসবাস করতে হচ্ছে, থাকতে হচ্ছে, সেখানে খেতে হচ্ছে। ফলে মানুষের মধ্যে এই বাধার প্রাচীরগুলো আস্তে আস্তে দূর করতে হচ্ছে। পাশাপাশি কৃষিতে যে বিপ্লব হয়েছে, লাঙল ব্যবহার করা হচ্ছে। তো লাঙল টানার জন্য প্রচুর পরিমাণে পশু শক্তির প্রয়োজন পড়ে। আগে হয়তো কাঠের লাঙল ছিল বা তামার লাঙল ছিল, সেটা ব্যবহার করার জন্য 2 বা 3টে গরু ব্যবহার হতো, কি 4টে গরু ব্যবহার করা হতো। কিন্তু এখন বেশি গরুর প্রয়োজন পড়ছে, 12টা, 18টা, 24টা পর্যন্ত গরুকে একসঙ্গে বেঁধে দিয়ে লাঙল টানা হচ্ছে। আমরা গ্রামেগঞ্জে এখনও 2টো গরু দিয়ে লাঙল টানতে দেখি, কিন্তু সেই সময় কিন্তু এটাও প্রশ্ন কখনো থাকে কতগুলো গরু ব্যবহার করা হতো। ম্যাক্সিমাম 24টা গরুর উল্লেখ পাওয়া যাচ্ছে যে একসঙ্গে টানছে। তার মানে 24টা গরু যে লাঙলকে টানবে, সেই লাঙলের ফলা কিন্তু অনেক গভীর হতে হবে, তবেই সেটা টানতে সুবিধা হবে। যে ছোট ফলা হয়, 24টা গরু টানে, তাহলে ফলাটা এমনিতেই মাটির উপর দিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে। তার মানে ফলাগুলো অনেক গভীরে ঢুকছে, গভীর কর্ষণ হচ্ছে, ফলে গো সম্পদের প্রয়োজন বাড়ছে। ফলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাণী শক্তি, পশু শক্তি বা ব্যবহার্য গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিম্যাল সেটা সংরক্ষণের প্রয়োজন পড়ছে। এই যে প্রতিবাদী ধর্ম আন্দোলন, সেখানে যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে একটা এজেন্ডা কিন্তু এই পশুকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অহিংসার কথা বলা হচ্ছে বৌদ্ধ জৈন ধর্মে, এর পিছনে কিন্তু এই প্রয়োজনটা কাজ করছে। এছাড়াও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের দর্শন চিন্তাতেও পরিবর্তন আসছে। জীবনবোধে আগে যে দর্শনগুলো চলে আসছিলো সেগুলো পাল্টে যাচ্ছে, নতুন দর্শন আবির্ভাব ঘটছে। এটা শুধু যে ভারতে ঘটছে তা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘটছে। চীনেও কনফুসীয় ধারণা জনপ্রিয় হচ্ছে। অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো আছে সেখানেও নতুন আইডিয়া তৈরি হচ্ছে। কোথাও রাজারা করছে, কোথাও পুরোহিত শ্রেণী করছে, কিন্তু পরিবর্তন হচ্ছে। ভারতে তো রাজারাই করেছে পরিবর্তনগুলো। ওই যে গৌতম বুদ্ধ, মহাবীরেরা তো ক্ষত্রিয়, এরা পরিবর্তন করছে। ফলে এটা গোটা বিশ্বব্যাপী একটা পরিবর্তন ঘটছিল। এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরিবর্তনে শুধু ভারতীয় নয়, শুধু ভারতের জুড়ে হচ্ছে তেমন নয়। এই সময় গোটা পৃথিবীর জুড়ে একটা নতুন আইডিওলজি আনতে হবে, পুরনো সিস্টেমটা ভাঙতে হবে, এটা তৈরি হচ্ছিল।
আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে, তার একটু আগেই আর কি, ভারতে বিদেশি আক্রমণ ঘটে যাচ্ছে। বিদেশি আক্রমণ ঘটছে একটু পরে নিচে বসবে দোতলায়। হ্যাঁ, তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের একটু আগে ভারতে বিদেশি আক্রমণ ঘটে যাচ্ছে। কোন বিদেশি আক্রমণ? না, ভারতের পাশে আর একটা প্রাচীন সভ্যতা রয়েছে পারস্যের আক্রমণ। আর্যদের পরে, আর্যদের যুগে যদি আমরা বিদেশি ধরি, তাহলে আর্যদের পর প্রথম বৈদেশিক আক্রমণ ঘটছে পারসিকদের। কে? না, দরায়ুস, পারস্যের সম্রাট দরায়ুস, তিনি আক্রমণ করছেন। কোথায়? না, এই যে সিন্ধু বা পাকিস্তানের যে পাটটা বর্তমানে, এই এলাকাতে আক্রমণ করছে। আর এই আক্রমণের ফলে কী হচ্ছে, যখনই কোনো আক্রমণ হবে তাদের কিছু এখানে চালু হবে, এদের কিছু ভালো জিনিস থাকলে তারা গ্রহণ করবে, এই সমন্বয়ের জায়গাটা তৈরি হবে। ফলে পার্শ্বিক কালচারের কিছু জিনিস ভারতে চলে আসছে। এই যে অশোক স্তম্ভে যে উল্টানো পদ্ম, উল্টানো কলস, এগুলো ব্যবহার করা হয়, সেটা অনেকে বলছে যে পার্শ্বিকদের দ্বারা তৈরি করা হয়েছে। পার্শ্বিকদের গৃহ নির্মাণ স্থাপত্যবিদ্যা সেটা ভারতে ছিল। তো এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রথম বিদেশি আক্রমণ করছে, এটাও আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে। অন্তত মৌর্য যুগ পর্যন্ত পার্শ্বিকদের দ্বারাই ভারতের কালচার নির্ধারিত হয়েছে, এবার পার্শ্বিকরা যা দিয়েছে সেটা অনেকটাই গ্রহণ করেছে ভারতীয়রা। তো এই নিয়ে আমাদের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কথা মাথায় রাখতে হবে। তার মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কী কী পরিবর্তন আসছে? 1 নম্বর আসছে যে কৃষির পরিবর্তন, বিপ্লব। 2 নম্বর কৃষি সূত্রে বাণিজ্য বিপ্লব। বাণিজ্য বিপ্লবের সূত্র ধরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নগরায়ন ঘটছে, মাঝখানে যেটা বাদ গিয়েছে নগরায়ন। দেখবেন নতুন নতুন শহর গড়ে উঠছে, হস্তিনাপুর, অহিচ্ছত্র, কৌশাম্বী, হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ, হ্যাঁ, দ্বিতীয় নগরায়ন বলা হচ্ছে এটাকে, দ্বিতীয় নগরায়ন ঘটছে ভারতে। তাহলে এটা 3 নম্বর কথা। দ্বিতীয় নগরায়ন হলে সেখানে বিভিন্ন কালচারের মানুষ মিশছে, ফলে তাদের পুরনো সিস্টেমের মধ্যে আর যেতে চাইছে না, নতুন সিস্টেম দরকার। নতুন সিস্টেম মানে নতুন ধর্ম ব্যবস্থা দরকার। ধর্ম তো সিস্টেম তৈরি করে, তো নতুন ধর্ম ব্যবস্থা দরকার। তার জন্য আসছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, 4th কথা। আর এই সময়ে একটা বৈদেশিক আক্রমণ ঘটছে। বৈদেশিক আক্রমণ কি? না, পার্শ্বিক আক্রমণ। এই কটা মিলে আমাদের কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বৈশিষ্ট্যকে মাথায় রাখতে হবে।